আলাপচারিতা শুরু করছি চাঁদের পাহাড়। রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চতুর্থ পর্ব। স্টেশনে জলের বড় কষ্ট। ট্রেন থেকে জল দেয়, তাতে রান্না খাওয়া কোনো রকমে চলে, স্নান আর হয় না। এখনকার কুয়োর জলও শুকিয়ে গিয়েছে। একদিন সে শুনল স্টেশন থেকে মাইল 3 দূরে একটা জলাশয় আছে, সেখানে ভালো জল পাওয়া যায়, মাছও আসে। স্নান ও মাছ ধরার আকর্ষণে একদিন সে সকালে ট্রেন রওনা করে দিয়ে সেখানে মাছ ধরতে চলল। সঙ্গে একজন সোমালি কুলি সে পথ দেখিয়ে নিয়ে গেল। মাছ ধরবার সাজ সরঞ্জাম মোমবাসা থেকে আনিয়ে নিয়েছিল। জলাশয়টা মাঝারি গোছের, চারিদিকে উঁচু ঘাসের বন, ইউকা গাছ, নিকটে একটা অনুচ্চ পাহাড়। জলে সে স্নান সেরে উঠে ঘন্টা 2 ছিপ ফেলে ট্যাংরা জাতীয় ছোট ছোট মাছ অনেকগুলো পেলে। মাছ অদিষ্টে জোটেনি অনেক দিন, কিন্তু আর বেশি দেরি করা চলবে না, কারণ আবার বিকেল 4টের মধ্যেই স্টেশনে পৌঁছানো চাই, বিকেলের ট্রেন পাস করবার জন্য। প্রায় সে মাঝে মাঝে মাছ ধরতে যায়। কোনো দিন সঙ্গে লোক থাকে, প্রায় একা যায়। স্নানের কষ্টও খুঁজেছে। গ্রীষ্মকাল ক্রমেই প্রখর হয়ে উঠল। আফ্রিকার দারুণ গ্রীষ্ম। বেলা 9টার পর থেকে আর রৌদ্রে থাকা যায় না। 11টার পর থেকে শঙ্করের মনে হয় যেন দিক বিদিক দাউ দাউ করে জ্বলছে। তবুও সে ট্রেনের লোকের মুখে শুনলে মধ্য আফ্রিকা ও দক্ষিণ আফ্রিকার গরমের কাছে এ নাকি কিছুই নয়। শীঘ্রই এমন একটা ঘটনা ঘটল যা থেকে শঙ্করের জীবনের গতি মোড় ঘুরে অন্য পথে চলে গেল। একদিন সকালের দিকে শঙ্কর মাছ ধরতে গিয়েছিল। যখন ফিরছে তখন বেলা 3টে। স্টেশন যখন আর মাইলটা কাছে, তখন শঙ্করের কানে গেল সেই রৌদ্র দগ্ধ প্রান্তরের মধ্যে কে যেন কোথায় অস্ফুট আর্তস্বরে কি বলছে। কোন দিক থেকে স্বরটা আসছে লক্ষ্য করে কিছু দূর যেতেই দেখলে একটা ইউকা গাছের নিচে স্বল্প মাত্র ছায়াটুকুতে কে একজন বসে আছে। শঙ্কর দ্রুত পদে তার নিকটে গেল। লোকটা ইউরোপিয়ান, পরনে তালি দিয়া ছিন্ন মলিন কোট প্যান্ট, এক মুখ লাল দাড়ি, বড় বড় চোখ, মুখের গড়ন বেশ সুশ্রী, দেহ বেশ বলিষ্ঠ ছিল বোঝা যায়, কিন্তু সম্ভবত রোগে কষ্টে ও অনাহারে বর্তমানে শীর্ণ। লোকটা গাছের গুঁড়ি হেলান দিয়ে অবসন্নভাবে পড়ে আছে। তার মাথায় মলিন সোলার টুপিটা একদিকে গড়িয়ে পড়েছে মাথা থেকে। পাশে একটা খাকি কাপড়ের বড় ঝোলা। শঙ্কর ইংরেজিতে জিজ্ঞেস করলে, তুমি কোথা থেকে আসছো? লোকটা কথার উত্তর না দিয়ে মুখের কাছে হাত নিয়ে গিয়ে জলপানের ভঙ্গি করে বললে, একটু জল জল। শঙ্কর বললে, এখানে তো জল নেই, আমার উপর ভর দিয়ে স্টেশন পর্যন্ত আসতে পারবে? অতি কষ্টে খানিকটা ভর দিয়ে এবং শেষের দিকে একরকম শঙ্করের কাঁধে চেপে লোকটা প্ল্যাটফর্মে পৌঁছল। ওকে আনতে গিয়ে দেরি হয়ে গেল। বিকেলের ট্রেন ওর অনুপস্থিতি চলে গিয়েছে। ও লোকটাকে স্টেশন ঘরে বিছানা পেতে শোয়ালে, জল খাইয়ে সুস্থ করলে, কিছু খাদ্যও এনে দিলে। সে খানিকটা চাঙ্গা হয়ে উঠল বটে, কিন্তু শঙ্কর দেখলে লোকটার ভারী জ্বর হয়েছে। অনেক দিনের অনিয়মে পরিশ্রমে অনাহারে তার শরীর একেবারে ভেঙে গিয়েছে। 2-4 দিনে সে সুস্থ হবে না। লোকটা একটু পরে পরিচয় দিল। তার নাম ডিয়েগো অ্যালভারেজ, যাতে পর্তুগিজ, তবে আফ্রিকার সূর্য তার বর্ণ তামাটে করে দিয়েছে। রাত্রে ওকে স্টেশনে রাখলে শঙ্কর, কিন্তু ওর অসুখ দেখে সে পড়ে গেল বিপদে। এখানে ওষুধ নেই, ডাক্তার নেই। সকালে ট্রেন মোমবাসার দিকে যায় না। বিকেলে ট্রেনে গার্ড রোগীকে তুলে নিয়ে যেতে পারে, কিন্তু রাত কাটতে এখন অনেক দেরি। বিকেলের গাড়ি কানা স্টেশনে এসে যদি পাওয়া যেত তবে তো কোনো কথাই ছিল না। শঙ্কর রোগীর পাশে রাত জেগে বসে রইল। লোকটির শরীরে কিছু নেই, খুব সম্ভব কষ্ট, অনাহার ওর অসুখের কারণ। এই দূর বিদেশে ওর কেউ নেই। শঙ্কর না দেখলে ওকে দেখবে কে? বাল্যকাল থেকেই পরের দুঃখ সহ্য করতে পারে না সে। শঙ্কর যেভাবে ছাড়া তার সেবা করলে তার কোনো আপনার লোক ওর চেয়ে বেশি কিছু করতে পারত না। উত্তর পূর্ব কোণের অনুচ্চ পাহাড় শ্রেণীর পিছন থেকে চাঁদ উঠেছে যখন সে রাত্রে, ঝমঝম করে নিস্তব্ধ নিশীথ রাত্রি, তখন হঠাৎ প্রান্তরের মধ্যে ভীষণ সিংহ গর্জন শোনা গেল। রোগী তন্দ্রাচ্ছন্ন সিংহ ডাকে সে ধর্মা করে বিছানা উঠে বসল। শঙ্কর বলল, ভয় নেই, শুয়ে থাকো, বাইরে সিংহ ডাকছে, দরজা বন্ধ আছে। তারপর শঙ্কর আস্তে আস্তে দরজা খুলে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে চারিধারে দেখবা মাত্রই যেন সে রাত্রির অপূর্ব দৃশ্য তাকে মুগ্ধ করে ফেলল। চাঁদ উঠেছে দূরের আকাশ প্রান্তে,
ইউকা গাছের লম্বা লম্বা ছায়া পড়েছে পূর্ব থেকে পশ্চিমে। ঘাসের বন যেন রহস্যময় নিস্পন্দ। সিংহ ডাকছে স্টেশন কোয়ার্টারের পিছনে প্রায় 500 গজের মধ্যে। কিন্তু সিংহের ডাক আজকাল গা সওয়া হয়ে উঠেছে। ওতে আর আগের মতন ভয় পায় না। রাত্রির সৌন্দর্য এতই আকৃষ্ট করেছে ওকে যে ও সিংহের সান্নিধ্য যেন ভুলে গেল। ফিরেও স্টেশন ঘরে ঢুকলো। টং টং করে ঘড়িতে 2টো বেজে গেল। ঘরে ঢুকে দেখলেও রোগী বিছানায় উঠে বসে আছে। বলল, একটু জল দাও, খাবো। লোকটা বেশ ভালো ইংরেজি বলতে পারে। শঙ্কর টিন থেকে জল নিয়ে ওকে খাওয়ালো। লোকটার জ্বর তখন কমেছে। সে বললে, তুমি কি বলছিলে? আমার ভয় করছে ভাবছিলে? আর ডিয়াগো আলভারেজ ভয় করবে? ইয়াং ম্যান, তুমি ডিয়াগো আলভারেজকে জানো না? লোকটার ওষ্ঠপ্রান্তে একটা হতাশ বিষাদ ও ব্যঙ্গ মেশানো অদ্ভুত ধরনের হাসি দেখা দিল। সে অবসন্নভাবে বালিশের গায়ে ঢলে বলল। ওই হাসিতেই শঙ্করের মনে হলো এ লোক সাধারণ লোক নয়। তখন ওর হাতের দিকে নজর পড়ল শঙ্করের। বেঁটে মেটে মোটা মোটা আঙুল, দড়ির মতন শিরাবহুল হাত, তাম্রাভোর দাড়ির নিচে চিবুকের ভাব শক্ত মানুষের পরিচয় দিচ্ছে। এতক্ষণ পরে খানিকটা জ্বর কমে যাওয়াতে আসল মানুষটা বেরিয়ে আসছে যেন ধীরে ধীরে। লোকটা বললে, সরে এসো কাছে, তুমি আমার যথেষ্ট উপকার করেছ। আমার নিজের ছেলে থাকলে এর বেশি করতে পারতো না। তবে একটা কথা বলি, আমি বাঁচব না। আমার মন বলছে আমার দিন ফুরিয়ে এসেছে। তোমার উপকার করে যেতে চাই। তুমি ইন্ডিয়ান, এখানে কত মাইনে পাও? এই সামান্য মাইনের জন্য দেশ ছেড়ে দূরে যখন আছো, তখন তোমার সাহস আছে, কষ্ট সহ্য করবার শক্তি আছে। আমার কথা মন দিয়ে শোনো, কিন্তু প্রতিজ্ঞা করো আজ তোমাকে যে কথা বলবো আমার মৃত্যুর পূর্বে তা তুমি কারো কাছে প্রকাশ করবে না। শঙ্কর সেই আশ্বাস দিলে। তারপর সেই অদ্ভুত রাত্রি ক্রমশ কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে লোকটা এমন এক আশ্চর্য অবিশ্বাস্য ধরনের আশ্চর্য কাহিনী শুনিয়ে গেল যা সাধারণত উপন্যাসেই পড়া যায়। ডিয়েগো আলভারেজের কথা। ইয়াং ম্যান, তোমার বয়স কত হবে? 22? তুমি যখন মায়ের কোলে শিশু, আজ 20 বছর আগের কথা। 1888 থেকে 89 সালের দিকে আমি কেপ কলোনির উত্তরে পাহাড় জঙ্গলের মধ্যে সোনার খনি সন্ধান করে বেড়াচ্ছিলাম। তখন বয়স ছিল কম, দুনিয়ার কোনো বিপদ বলে গ্রাহ্য করতাম না। বুলাওয়ের শহর থেকে জিনিসপত্র কিনে একাই রওনা হলাম, সঙ্গে কেবল 2টি গাধা জিনিসপত্র বইবার জন্যে। জাম্বেজি নদী পার হয়ে চলেছি, পথ ও দেশ সম্পূর্ণ অজ্ঞাত। শুধু ছোটোখাটো পাহাড়, ঘাস, মাঝে মাঝে কাফিরদের বস্তি। ক্রমে যেন মানুষের বাস কমে এলো। এমন এক জায়গায় উপস্থিত এসে পৌঁছানো গেল যেখানে এর আগে কখনো কোনো ইউরোপিয়ান আসেনি। যেখানে নদী বা খাল দেখি কিংবা পাহাড় দেখি, সকলের আগে সোনার স্তরের সন্ধান করি। লোকে কত কি পেয়ে বড় মানুষ হয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকায়, এ সম্বন্ধে বাল্যকাল থেকে কত কাহিনী শুনে এসেছিলাম। সেই সব গল্পের মোহই আমাকে আফ্রিকায় নিয়ে এসে ফেলেছিল। কিন্তু বৃথায় 2 বছর ধরে নানা স্থানে ঘুরে বেড়ালো। কত অসহ্য কষ্ট সহ্য করলাম এই 2 বছরে। একবার তো সন্ধান পেয়েও হারালাম। সেদিন একটা হরিণ শিকার করেছি সকালের দিকে। তাঁবু খাটিয়ে মাংস রান্না করে শুয়ে পড়লাম দুপুরবেলা। কারণ দুপুরে রোদে পথ চলা সেসব জায়গায় একরকম অসম্ভব। 115 ডিগ্রি থেকে 130 ডিগ্রি পর্যন্ত উত্তাপ হয় গ্রীষ্মকালে। বিশ্রামের পর বন্দুক পরিষ্কার করতে গিয়ে দেখি বন্দুকের নলের মাছিটা কোথায় হারিয়ে গিয়েছে। মাছি না থাকলে রাইফেলের তাক ঠিক হয় না। কত এদিক ওদিক খুঁজেও মাছিটা পাওয়া গেল না। কাছি একটা পাথরের ঢিবি, তার গায়ে সাদা সাদা কি একটা কঠিন পদার্থ চোখে পড়ল। ঢিবিটার গায়ে সেই জিনিসটার নানান স্থানে আছে। বেছে বেছে তারই একটা দানা সংগ্রহ করে ঘষে মেজে নিয়ে আপাতত সেটাকে মাছি করে রাইফেলের নলের আগায় বসিয়ে নিলাম। তারপর বৈকালে সেখান থেকে আবার উত্তর মুখে রওনা হয়েছি। কোথায় তাঁবু ফেলেছিলাম সে কথাও ক্রমে ভুলে গিয়েছি। দিন 15 পরে একজন ইংরেজের সঙ্গে সাক্ষাৎ হলো। সেও আমার মতন সোনা খুঁজে বেড়াচ্ছে। তার সঙ্গে 2জন মাটাবেল কুলি ছিল। পরস্পরকে পেয়ে আমরা খুশি হলাম। তার নাম জিম কার্টার, আমার মতনই ভবঘুরে, তবে তার বয়স আমার চেয়ে বেশি। জিম একদিন আমার বন্দুকটা নিয়ে পরীক্ষা করতে গিয়ে হঠাৎ কী দেখে আশ্চর্য হয়ে গেল। আমায় বললে, বন্দুকের মাছি তোমার এরকম কেন? তারপর আমার গল্প শুনে সে উত্তেজিত হয়ে উঠল। বললে, তুমি বুঝতে পারো নি এই জিনিসটা খাঁটি রূপো, খনিজের রূপো?
এই যেখানে পাওয়া যায় সাধারণত সেখানের উপরখানি থাকে। আমার আন্দাজ হচ্ছে 1 টন পাথর থেকে সেখানে অন্তত 9,000 আউন্সের উফো পাওয়া যাবে। সেই জায়গাতে এক্ষুনি চলো আমরা যাই, এবার আমরা লক্ষ্যবতী হয়ে যাব। সংক্ষেপে বলি, তারপর কার্টারকে সঙ্গে নিয়ে আমি যে পথে এসেছিলাম সেই পথে আবার গেলাম। কিন্তু 4 মাস ধরে কত চেষ্টা, কত অসহ্য কষ্ট পেয়ে, কতবার বিরাট দিশাহীন মরুভূমিবৎ ভেল্লের মধ্যে পথ হারিয়ে মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছেও কিছুতেই আমি সেই স্থান নির্ণয় করতেই পারলাম না। যখন সেখান থেকে সেবার তাঁবু উঠিয়ে দিয়েছিলাম, অত লক্ষ্য করিনি জায়গাটা। আফ্রিকার ভেল্লে কোনো চিহ্ন বড় একটা থাকে না, যার সাহায্যে পুরনো জায়গা খুঁজে বার করা যায়। সবই যেন একরকম। অনেকবার হয়রান হয়ে শেষে আমরা রূপোর খনির আশা ত্যাগ করে গুয়াই নদীর দিকে চললাম। জিম কার্টার আমাকে ছাড়লে না, তার মৃত্যু পর্যন্ত আমার সঙ্গেই ছিল। তার সে শোচনীয় মৃত্যুর কথা ভাবলে এখন আমার কষ্ট হয়। তৃষ্ণার কষ্টই এই ভ্রমণের সময় সব কষ্টের চেয়ে বেশি বলে মনে হয়েছে আমাদের কাছে। তাই এখন থেকে আমরা নদীপথ ধরে চলব, এই স্থির করা গেল। বনের জন্তু শিকার করে খাই, আর মাঝে মাঝে কাপির বস্তি যদি পাই সেখান থেকে মিষ্টি আলু, মুরগি প্রভৃতি সংগ্রহ করি। একবার অরেঞ্জ নদী পার হয়ে প্রায় 50 মাইল দূরবর্তী একটা কাপির বস্তির বাড়িতে আশ্রয় নিয়েছি। সেদিন দুপুরের পরে কাপির বস্তির মোড়লের মেয়ে হঠাৎ ভয়ানক অসুস্থ হয়ে পড়ল। আমরা দেখতে গেলাম, 5-6 বছরের একটি ছোট্ট উলঙ্গ মেয়ে মাটিতে পড়ে গড়াগড়ি দিচ্ছে। তার পেটে নাকি ভয়ানক ব্যথা। সবাই কাঁদছে ও দাপাদাপি করছে। মেয়েটার ঘাড়ে নিশ্চয়ই দানও চেপেছে, ওকে মেরে না ফেললে ছাড়বে না। তাকে ও তার বাপ মাকে জিজ্ঞেস করে এইটুকু জানা গেল, সে বনের ধারে গিয়েছিল, তারপর থেকে তাকে ভূতে পেয়েছে। আমি ওর অবস্থা থেকে বুঝলাম কোনো বনের ফল বেশি পরিমাণে খেয়ে ওর পেট কামড়াচ্ছে। তাকে জিজ্ঞাসা করা হলো বনের কোনো ফল খেয়েছিল কিনা। সে বললে হ্যাঁ খেয়েছিল, কাঁচা ফল। মেয়েটা বললে ফল নয়, ফলের বীজ। সে ফলের বীজই খাদ্য। 1 ডোজ হোমিওপ্যাথিক ওষুধ, তার ভূত ছেড়ে গেল। আমাদের সঙ্গে ওষুধের বাক্স ছিল। গ্রামে আমাদের খাতির হয়ে গেল খুব। 15 দিন আমরা সে গ্রামের সর্দারের অতিথি হয়ে রইলাম। ইল্যান্ড হরিণ শিকার করি আর রাত্রে কাফিরদের মাংস খেতে নিমন্ত্রণ করি। বিদায় নেওয়ার সময় কাফির সর্দার বললেন, তোমরা সাদা পাথর খুব ভালোবাসো না? বেশ খেলবার জিনিস, নেবে সাদা পাথর? দাঁড়াও দেখাচ্ছি। একটু পরে সে একটা ডুমুর ফলের মতন বড় সাদা পাথর আমাদের হাতে এনে দিলেন। জিমও আমি বিস্ময়ে চমকে উঠলাম। জিনিসটা হীরক। খনি বা খনির উপরকার উপলা কীর্ণ মৃত্তিকা স্তর থেকে প্রাপ্ত পালিশ না করা হীরকখণ্ড। কাফির সর্দার বললে, এটা তোমরা নিয়ে যাও। ওই যে দূরে বড় পাহাড় দেখছো, ধোঁয়া ধোঁয়া, এখান থেকে হেঁটে গেলে একটা চাঁদের মধ্যে, ওখানে পৌঁছে যাবে। ওই পাহাড়ের মধ্যে এরকম সাদা পাথর অনেক আছে বলে শুনেছি, আমরা কখনো যাইনি। জায়গা ভালো নয়, ওখানে বণিক বলে উপদেবতা থাকে। অনেক চাঁদ আগেকার কথা। আমাদের গ্রামের 3 জন সাহসী লোক কারোর বারণ না শুনে ওই পাহাড়ে গিয়েছিল আর ফেরেনি। আর একবার একজন তোমাদের মতন সাদা মানুষ এসেছিল, সে অনেক চাঁদ আগে, আমরা দেখিনি। আমাদের বাপ ঠাকুরদাদের আমলের কথা। সে গিয়েও আর ফেরেনি। কাফির গ্রাম থেকে বার হই পথে আমরা ম্যাপ মিলিয়ে দেখলাম দূরের ধোঁয়া ধোঁয়া অস্পষ্ট ব্যাপারটা হচ্ছে রিক্টার্স ভেল্ড পর্বতশ্রেণী, দক্ষিণ আফ্রিকার সর্বাপেক্ষা বন্য, অজ্ঞাত, বিশাল ও বিপদসংকুল অঞ্চল। কোনো সভ্য মানুষ এই অঞ্চলে পদার্পণ করেনি, 2-1 দুর্ধর্ষ দেশ আবিষ্কারক বা ভৌগোলিক বিশেষজ্ঞ ছাড়া। ওই বিস্তীর্ণ বনপর্বতের অধিকাংশ স্থানই সম্পূর্ণ অজানা। তার ম্যাপ নেই, তার কোথায় কী আছে কেউ বলতে পারে না। জিম কার্টারও আমার রক্ত চঞ্চল হয়ে উঠল। আমরা দুজনেই তখন স্থির করলাম ওই অরণ্য পর্বতমালার আমাদের আগমনের প্রতীক্ষায় তার বিপুল রত্নভাণ্ডার লোকচক্ষুর আড়ালে গোপন করে রেখেছে। আমরা ওখানে যাবই। রাবির গ্রাম থেকে রওনা হবার পর প্রায় 17 দিন পরে আমরা পর্বতশ্রেণীর পাদদেশের নিবিড় বনে প্রবেশ করলাম। পূর্বেই বলেছি দক্ষিণ আফ্রিকার অত্যন্ত দুর্গম প্রদেশে এই পর্বতশ্রেণী অবস্থিত। জঙ্গলের কাছাকাছি কোনো কাফির বস্তি পর্যন্ত আমাদের চোখে পড়ল না। জঙ্গল দেখে মনে হলো কাঠুরিয়া আর কুঠার আজ পর্যন্ত এখানে প্রবেশ করেনি। সন্ধ্যার কিছু পূর্বে আমরা জঙ্গলের ধারে এসে পৌঁছেছিলাম।
জিম কার্টারের পরামর্শ মতো সেখানেই আমরা রাত্রের বিশ্রামের জন্য তাঁবু খাটালাম। জিম জঙ্গলে কাঠ পুড়িয়ে আগুন জ্বালালে আমি লাগলুম রান্নার কাজে। সকালের দিকে একজোড়া পাখি মেরেছিলাম, সে পাখি ছাড়িয়ে তার রোস্ট করবোই ছিল মতলব। পাখি ছাড়ানোর কাজে একটু ব্যস্ত আছি, এমন সময় জিম বললে, আর পাখি রাখো, দুপেলা কফি করো তো আগে। আগুন জ্বালাই ছিল, জল গরম করতে গিয়ে আবার পাখি ছাড়াতে বসেছি, এমন সময় সিংহের গর্জনা করাই কথা শোনা গেল। জিম বন্দুক নিয়ে বেরোলো। আমি বললাম, অন্ধকার হয়ে আসছে, বেশি দূরে যেও না। তারপরে আমি পাখি ছাড়াচ্ছি, কিছু দূরে জঙ্গলের বাইরে দুবার বন্দুকের আওয়াজ শুনলাম। থেমে আবার একটা আওয়াজ, তারপরে সব চুপ। মিনিট 10 কেটে গেল। জিম আসে না দেখি আমি নিজের রাইফেলটা নিয়ে যেদিক থেকে আওয়াজ এসেছিল সেদিকে একটু যেতেই দেখি জিম আসছে। পিছনে কি একটা ভারী মতো টেনে আনছে। আমায় দেখি বলল, ভারী চমৎকার ছালখাড়া, জঙ্গলের ধারে ফেলে রাখলে হান্না তো সাওয়ার করে দেবে, তাঁবুর কাছে টেনে নিয়ে যাই চলো। দুজনে টেনে সিংহের প্রকাণ্ড দেহটা তাঁবুর আগুনের কাছে নিয়ে এসে ফেললাম। তারপর ক্রমে রাত হলো। খাওয়া দাওয়া সেরে আমরা শুয়ে পড়লাম। অনেক রাত থেকে সিংহের গর্জনে ঘুম ভেঙে গেল। তাঁবুর গল্প করে সিংহ রাখছে, বন্ধ করে বোঝা গেল না ঠিক কত দূরে। আমি রাইফেল নিয়ে বিছানায় উঠে বসছিলাম। জিম শুধু একটাবার বলল, সন্ধ্যাবেলা সে সিংহটা জুড়ি। বলি সে নির্বিকারভাবে পাশ ফেলে শুয়ে ঘুমিয়ে পড়ল। আমি তাঁবুর বাইরে এসে দেখি আগুন নিভে গিয়েছে। পাশে কাঠকুটো ছিল, তাই দিয়ে আবার জোর করে আগুন জ্বাললাম। তারপরে আবার এসে শুয়ে পড়লাম। পরদিন সকালে উঠে জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম। কিছু দূর গিয়ে জন কয়েক কাফিরের সঙ্গে দেখা হলো। তারা হরিণ শিকার করতে এসেছে। আমরা তাদের তামাকের লোভ দেখে কুলি ও পথপ্রদর্শক হিসেবে সঙ্গে নিতে চাইলাম। তারা বলল, তোমরা জানো না তাই কথা বলছো? এই জঙ্গলে মানুষ আসে না, যদি বাঁচতে চাও তো ফিরে যাও। ওই পাহাড়ের শ্রেণী অপেক্ষাকৃত নিচু, ওটা পার হয়ে মধ্যে খানিকটা সমতল জায়গা আছে, ঘন বনে ঘেরা। তার ওদিকে আবার পর্বত শ্রেণী। ওই বনের মধ্যে সমতল জায়গাটা বড় বিপজ্জনক। ওখানে বণিক থাকে। বণিকের হাতে বললে আর ফিরে আসতে হবে না, ওখানে কেউ যায় না। আমরা তামাকের লোভে ওখানে যাবো মরতে, ভালো চলো তোমরাও যেও না। আমরা জিজ্ঞেস করলাম, বণিক কি? তারা জানে না, তবে তারা স্পষ্ট বুঝিয়ে দিল বণিক কি না জানলেও সে কি অনিষ্ট করতে পারে সেটা তারা খুবই ভালো রকমের জানে। ভয় আমাদের ধাতে ছিল না। জিম কার্টারের তো একেবারেই নয়। সে আরও বিশেষ করে জেদ ধরে বসল, এই বণিকের রহস্য তাকে ভেদ করতেই হবে। হিরে পাই বা না পাই, মৃত্যু যে তাকে অলক ফিরে টানছে, তখন যদি বুঝতে পারতাম। বৃদ্ধ এই পর্যন্ত বলে একটু হাঁপিয়ে পড়ল। শঙ্করের তখন অত্যন্ত কৌতূহল হয়েছে। এ ধরনের কথা সে কখনো আর শোনেনি। মুমূর্ষু ডিও গাল ভাড়ে যে জীর্ণ পরিচ্ছেদ ও শিরাবহুল হাতের দিকে চেয়ে তার পাকা ভুরু জোড়ার নিচেকার ইস্পাতের মতো নীল দীপ্তিশীল চোখ দুটোর দিকে চেয়ে শঙ্করের মন শ্রদ্ধায় ও ভালোবাসায় ভরে উঠল। সত্যিকারের মানুষ বটে একজন। আলভারেজ বললে, আর এক গ্লাস জল। জল পান করে বৃদ্ধ আবার বলতে শুরু করলে, হ্যাঁ, তারপরে শোনো। ঘোর বনের মধ্যে আমরা প্রবেশ করলাম। কত বড় বড় গাছ, বড় বড় ফার্ন, কত বিচিত্র বনের আর্কিড ও লায়ানা। স্থানে স্থানে সে বন নিবিড় ও দুষ্প্রবেশ্য। বড় বড় গাছের নিচেকার জঙ্গল এতই ঘন, বনশির মতো কাঁটা গাছের গায়ে, মাথার উপরকার পাতায় পাতায় এমন জড়াজড়ি যে সূর্যের আলো কোনো জন্মে সে জঙ্গলে প্রবেশ করে কিনা সন্দেহ। আকাশ দেখা যায় না। অত্যন্ত বেবুনের উৎপাত জঙ্গলের সর্বত্র। বড় গাছের ডালে দলে দলে শিশু, বালক, বৃদ্ধ, যুবা, নানা রকমের বেবুন বসে আছে। অনেক সময় দেখলাম মানুষের আগমন তারা গ্রাহ্য করে না, দাঁত খিঁচে ভয় দেখায়। দু একটা বুড়ো সর্দার বেবুন সত্যিই হিংস্র প্রকৃতির। হাতে বন্দুক না থাকলে তারা অনায়াসে আমাদের আক্রমণ করত। জিম কার্টার বললে, অন্তত আমাদের খাদ্যের অভাব হবে না কখনো এই জঙ্গলে। 7-8 দিন সেই নিবিড় জঙ্গলে কাটল। জিম কার্টার ঠিকই বলেছিল। প্রতিদিন একটা করে বেগুন আমাদের খাদ্য যোগান দিতে দেহপাত করত। উঁচু পাহাড়টার থেকে জঙ্গলের নানা স্থানে ছোট বড় ঝর্ণা নেমে এসেছে, সুতরাং জলের অভাবও ঘটল না। একবার কিন্তু এতে বিপদও ঘটেছিল।
একটা ঝর্ণার ধারে দুপুরবেলা এসে আগুন জেলে বেবুনের দাপনা ঝলসাবার চেষ্টা করছি। জিম গিয়ে তৃষ্ণার চোখে ঝর্ণার জল পান করলে। তার একটু পরেই তার ক্রমাগত বমি শুরু হলো, পেটে ভয়ানক ব্যথা। আমি একটু বিজ্ঞান জানতাম। আমার সন্দেহ হওয়াতে ঝর্ণা জল পরীক্ষা করে দেখি জলে খনিজ আর্সেনিক মেশানো আছে। ওপর পাহাড়ে আর্সেনিকের স্তর ধুয়ে ঝর্ণায় নেমে আসছে নিশ্চয়ই। হোমিওপ্যাথিক বাক্স থেকে প্রতিষেধক ওষুধ দিয়ে সন্ধ্যার দিকে জিম সুস্থ হয়ে উঠল। বনের মধ্যে ঢুকে কেবল এক বেবুন ও মাঝে মধ্যে দু একটি বিষধর সাপ ছাড়া অন্য কোনো বন্যজন্তুর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়নি। পাখির কথা আর প্রজাপতির কথা অবশ্য বাদই দিলাম, কারণ এইসব ট্রপিক্যাল জঙ্গল ছাড়া এত বিচিত্র বর্ণের ও শ্রেণীর পাখি ও প্রজাপতি আর কোথাও দেখতে পাওয়া যাবে না। বিশেষ করে বন্যজন্তু বলতে যা বোঝায় তারা সে পর্যায়ে পড়ে না। প্রথমে রিখটার্সফেল্ড পর্বত শ্রেণীর একটা শাখা পর্বত আমাদের সামনে পড়ল। সেটা পার হয়ে আমরা একটা বিস্তীর্ণ বনময় উপত্যকায় নেমে তাঁবু ফেললাম। একটা ক্ষুদ্র নদী উপত্যকার মধ্য দিয়ে বয়ে গিয়েছে। নদী দেখে আমারও জিমের আনন্দ হলো। এইসব নদীর তীর থেকে অনেক সময় খনিজ দ্রব্যের সন্ধান পাওয়া যায়। নদীর নানা দিকে আমরা বালি পরীক্ষা করে বেড়াই, কিছুই কোথাও পাওয়া যায় না। সোনার একটা রেণু পর্যন্ত নেই নদীর বালিতে। আমরা ক্রমে ক্রমে হতাশ হয়ে পড়ল। তখন প্রায় 20-22 দিন কেটে গিয়েছে। সন্ধ্যার সময় কফি খেতে খেতে জিম বললে, দেখো, আমার মন বলছে এখানে আমরা সোনার সন্ধান পাবো। থাকো এখানে আরও কিছুদিন। আরও 20 দিন কাটল। বেবুনের মাংস অসহ্য, অত্যন্ত অরুচিকর হয়ে উঠেছে। জিমের মতো লোকও হতাশ হয়ে পড়ল। আমি বললাম, আর কেন জিম, চলো ফিরেই বা। কাফির গ্রামে আমাদের ঠকিয়েছে, এখানে কিছু নেই। জিম বললে, এই পর্বতশ্রেণীর নানা শাখা আছে, সবগুলো না দেখে যাব না। একদিন পাহাড়ি নদীটার খাতের ধারে বসে বালি চালতে চালতে পাথরের নুড়ি রাশির মধ্যে অর্ধপ্রথিত একখানা হলদে রঙের ছোট্ট পাথর আমি জিম একসঙ্গে দেখতে পেলাম। দুজনেই তাড়াতাড়ি সেটা খুঁড়ে তুললাম। আমাদের মুখ আনন্দ বিস্ময়ে উজ্জ্বল হয়ে উঠল। জিম বলল, ডিওগো, পরিশ্রম এতদিন সার্থক হলো। চিনেছ তো? আমি বললাম, হ্যাঁ, কিন্তু নদীর স্রোতে ভেসে আসা জিনিসটা, খনির অস্তিত্ব নেই এখানে। পাথরখানা দক্ষিণ আফ্রিকার বিখ্যাত হলদে রঙের হীরকের জাত। অবশ্য খুব আনন্দের কোনো কারণ ছিল না, কারণ এতে মাত্র এটাই প্রমাণ হয় যে এই বিশাল পর্বত শ্রেণীর কোনো অজ্ঞাত দুর্গম অঞ্চলে হলদে হীরকের খনি আছে। নদীর স্রোতে ভেসে এসেছে তার থেকে একটা স্তরের একটা টুকরো। সে মূল খনি খুঁজে বার করা অমানসিক পরিশ্রম, ধৈর্য, সাহস সাপেক্ষ। সে পরিশ্রম, সাহস ও ধৈর্যের অভাব আমাদের ঘটতো না, কিন্তু যে দৈত্য ওই রহস্যময় বনপর্বতের অমূল্য হীরক খনির প্রহরী, সে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে আমাদের বাধা দিলে। একদিন আমরা বনের মধ্যে একটা পরিষ্কার জায়গায় বসে সন্ধ্যার দিকে বিশ্রাম করছি। আমাদের সামনে পরিষ্কার জায়গাতে একটা তাল গাছ, তাল গাছের তলায় গুড়িটা ঘিরে খুব ঘন বনঝোপ। হঠাৎ আমরা দেখলাম কিসে যেন অত বড় তাল গাছটা এমন নাড়া দিচ্ছে যে তার উপরকার শুকনো ডালপালাগুলো খড়খড় করে নড়ে উঠেছে। যেমন নড়ে ঝড় লাগলে গাছটাও সেই সঙ্গে নড়ছে। আমরা আশ্চর্য হয়ে গেলাম, বাতাস নেই কোনো দিকে, অথচ তাল গাছটা নড়ছে কেন? আমাদের মনে হলো কে যেন তাল গাছের গুঁড়িটা ধরে ঝাঁকি দিচ্ছে। জিম তক্ষুনি ব্যাপারটা কি দেখতে গুঁড়ির তলায় সেই জঙ্গলটার মধ্যে ঢুকলো। সে ওর মধ্যে ঢুকবার অল্পক্ষণ পরেই আমি একটা আর্তনাদ শুনতে পেয়ে রাইফেল নিয়ে ছুটে গেলাম। ঝোপের মধ্যে ঢুকে দেখি জিম রক্তাক্ত দেহে বনের মধ্যে পড়ে আছে। কোনো ভীষণ বলবান জন্তু তার মুখের সামনে থেকে বুক পর্যন্ত ধারালো নখ দিয়ে চিরে ফেলে ফেলেছে। যেমন পুরানো বালিশ ফিরে তুলে বার করে, তেমনি। জিম শুধু বলল, সাকাত, শয়তান, মূর্তিমান শয়তান। হাত দিয়ে ইঙ্গিত করলে বললে, পালাও পালাও পালাও। তারপরে জিম মারা গেল। তাল গাছের গায়ে দেখি কিসের মোটা ও শক্ত চোঁচ লেগে আছে। আমার মনে হলো কোনো ভীষণ বলবান জানোয়ার তাল গাছের গায়ে গা ঘষছিল। গাছটা ওই রকম নড়ছিল সেজন্যই। জন্তুটার কোনো পাত্তা পেলাম না। জিমের দেহ ফাঁকা জায়গায় বার করে আমি রাইফেল হাতে ঝোপের ওপারে গেলুম। সেখানে গিয়ে দেখি মাটির উপরে কোনো অজ্ঞাত জন্তুর পায়ের চিহ্ন। তার মোটে 3টে আঙুল পায়ে। কিছু দূর গেলুম, পায়ের চিহ্ন অনুসরণ করে
জঙ্গলের মধ্যে কিছু দূর গিয়ে একটা গুহার মুখে পদচিহ্ন ঢুকে গেল। গুহায় প্রবেশ পথের কাছে শুকনো বালির ওপরে এই অজ্ঞাত ভয়ঙ্কর জানোয়ারটা বড় বড় 3 আঙুলে থাবার দাগ বসিয়েছে। তখন অন্ধকার হয়ে আসছে সেই জনহীন অরণ্যভূমি ও পর্বত বেষ্টিত অজ্ঞাত উপত্যকায়। একা দাঁড়িয়ে আমি এই অজ্ঞাততর ভীষণ বলবান জন্তু অনুসরণ করছি। ডাইনে চেয়ে দেখি প্রান্ধকার সন্ধ্যায় সুউচ্চ ব্যাসাল্টের দেওয়ালে খাড়া হয়ে উঠেছে প্রায় 4000 ফুট। বনে বনে নিবিড়, খুব উঁচুতে পর্বতের বাঁশ বনের মাথায় সামান্য যেন একটু রাঙা রোদ, কিংবা হয়তো আমার চোখের ভুল অনন্ত আকাশের আভা পড়ে থাকবে। ভাবলাম এ সময় গুহার মধ্যে ঢোকা বা এখানে দাঁড়িয়ে থাকা বিবেচনার কাজ হবে না। জিমের দেহ নিয়ে তাঁবুতে ফিরে এলুম। সারা রাত তার মৃতদেহ নিয়ে আগুন জ্বেলে রাইফেল তৈরি রেখে বসে রইলুম। পরদিন জিমকে সমাধিস্থ করে আবার ওই জানোয়ারটার খোঁজে বার হলাম। কিন্তু মুশকিল এই যে সে গুহা এবং তাল গাছটা পর্যন্ত অনেক খুঁজেও কিছুতে তাকে বার করতে পারলাম না। ওরকম অনেক গুহা আছে পর্বতের নানা জায়গায়। সন্ধ্যার অন্ধকারে কোন গুহা দেখেছিলাম কে জানে। সঙ্গীহীন অবস্থায় সেই মহাদুর্গম রিক্টার্সভেল পর্বতশ্রেণীর বনের মধ্যে থাকা চলে না। 15 দিন হেঁটে সেই কাফির বস্তিতে পৌঁছলাম। তারা চিনতে পারলে খুব খাতির করলে। তাদের কাছে জিমে মৃত্যু কাহিনী বললুম। শুনে তাদের মুখ ভয়ে কেমন হয়ে গেল। ছোট ছোট চোখ ভয়ে ভয়ে বড় হয়ে উঠল। বললে, সর্বনাশ বুনিপ, এই ভয় ওখানে কেউ যায় না। কাফির বস্তি থেকে আরও 5 দিন হেঁটে অরেঞ্জ নদীর ধারে একখানা ডাচ লঞ্চ পেলাম। তাতে করে এসে সভ্য জগতে পৌঁছলাম। আমি আর কখনো রিক্টার্সভেল পর্বতের দিকে যেতে পারিনি। চেষ্টা করেছিলাম অনেক, কিন্তু বোয়ার যুদ্ধে এসে পড়ল। যুদ্ধে গেলাম, আহত হয়ে পিটেরিয়ার হাসপাতালে অনেক দিন রইলাম। তারপরে সেরে উঠে একটা কমলা লেবুর বাগানে কাজ পেয়েছিলাম। এতদিন সেখানে ছিলাম। বছর 4-5 শান্ত জীবনযাপন কর, ভালো আর লাগলো না। তাই আবার বার হয়েছিলাম। কিন্তু বয়স হয়ে গিয়েছে অনেক, ইয়াং ম্যান। এবার আমার চলা বোধহয় ফুরবে। এই ম্যাপখানা তুমি রাখো। এতে রিক্টার্সভেল পর্বত ও যে নদীতে আমরা হিরে পেয়েছিলাম মোটামুটিভাবে আঁকা আছে। সাহস তাকে সেখানে যেও, বড় মানুষ হবে। বোর যুদ্ধের পর ওই অঞ্চলে ওয়াই নদীর ধারে 2-1টা ছোট বড় হীরার খনি বেরিয়েছে, কিন্তু আমরা যেখানে হীরা পেয়েছিলাম তার সন্ধান কেউ জানে না। যেও তুমি। ডিও গালফ্রেজ গল্প শেষ করে আবার অবসন্নভাবে বালিশের গায়ে ভর দিয়ে শুয়ে পড়ল।